নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। আজকের অভিমুখ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের অভিমুখে আমরা কথা বলবো জলবায়ু পরিবর্তন এবং সাম্প্রতিক বন্যা নিয়ে, এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ধীমান দাস চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ICAR ত্রিপুরা। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশেন্দু ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক এবং পরিবেশ কর্মী। স্যার, আপনাকেও স্বাগত। স্যার, গত সপ্তাহে প্রায় এক সপ্তাহ জুড়ে গোটা রাজ্যের যে বন্যা পরিস্থিতি, যেমনটা বলা হচ্ছে বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে, যে গত 40 বছরে হয়তো ত্রিপুরা এই ধরনের বন্যা দেখেনি, এবং তার ফলে 8টি জেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন যে জনসম্পত্তি সেগুলি নষ্ট হয়েছে। তো এটি একটা ন্যাশনাল ডিজাস্টারের পর্যায়ে পৌঁছে গেছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে এই জল ছাড়া, ভারত থেকে জল ছাড়ার পরে হয়তো বাংলাদেশও বন্যা প্রবণ হয়ে গেছে। এই যে গোটা একটা পরিস্থিতি আর কি বন্যা নিয়ে, এই বন্যা পরিস্থিতিটা সৃষ্টি হলো কেন এত বছর পর, যদি আপনারা এই বিষয়ে একটু বলেন। আমি শুধু এটুকুই বলবো যে এই যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা। এটা মূল যে কারণ সেটা হচ্ছে হঠাৎ করে বৃষ্টির ইন্টেন্সিটিটা বেশি হয়েছে এবং আমাদের ত্রিপুরার ভূপৃষ্ঠে জল ধারণ ক্ষমতা কমে গেছে। এই কারণটাই হচ্ছে মূল কারণ, যেই কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আর জীবনবাবু ভালো বলতে পারবেন, ওনার কাছে নিশ্চয়ই তথ্য আছে যে ত্রিপুরা রাজ্যে একদিনে তার চাইতে বেশি, প্রায় ডাবল বৃষ্টি হয়েছে, তারপরে এরকম পরিস্থিতি হয়নি। ঘটনাটা 60-এর দশকের কোনো একটা সময়ে। কিন্তু এইবারটা কেন হলো? তো আমার মনে হয় যে হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের যে কাজকর্ম গত বছরগুলোতে যেভাবে হয়েছে, এবং সরকারি যে কাজকর্মগুলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজকর্ম, এর সম্মিলিত কুপ্রভাব হচ্ছে আমরা ভোগ করেছি। আর বাংলাদেশের তরফের যে কথাটা, এটা খুব পরিষ্কার কথা। ত্রিপুরার কারণে, ত্রিপুরার বৃষ্টিতে বাংলাদেশে বন্যা হয়নি। ত্রিপুরায় বন্যা হওয়ার এক সপ্তাহ আগে থেকে ওইখানে প্রবল বন্যা হয়েছিল। আমাদের এখান থেকে এটাও একটা কারণ, বাংলাদেশে বন্যা হওয়ার কারণে আমাদের এখানে জল যেটা বাংলাদেশে যেত, আমরা একটু উঁচু জায়গায় আছি, বাংলাদেশ একটু নিচু জায়গায় আছে। তো আমাদের জল যেটা বাংলাদেশে যেত, এইবার যেহেতু বাংলাদেশ অলরেডি প্লাবিত ছিল, সেই জন্য আমাদের জলটা নামতে দেরি হয়েছে, এটাও একটা কারণ। আর জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার কথাটা যদি আমি একটু বলি সংক্ষেপে, সেটা হচ্ছে এই যে নদীগুলোকে বলা হচ্ছে, গোমতী নদীকে বলা হচ্ছে 22.5 মিটার বিপদসীমা হচ্ছে এটা। তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 2 থেকে 3 মিটার নিচের দিকে উঁচু হয়ে গেছে। এবার যদি যেই লেভেল থেকে মাপ দিয়ে বিপদসীমা নির্ধারণ করা হয়েছিল ওই সময়ে, আজকে নদীর যে তল, রিভার বেডটা ওই লেভেলে আর নেই, ওটা 2 থেকে 3 মিটার উপরে উঠে গেছে। এবং যদি তাই হয়ে থাকে তাহলে ডেঞ্জার লেভেলে জলটা পৌঁছানোর কথা নয়। কিন্তু যেহেতু রিভার বেড উঠে গেছে, জল ধারণ ক্ষমতা কমে গেছে, ওইদিকে ফ্লো ডাউন হচ্ছে না, এটা একটা কারণ। আর ভূপৃষ্ঠে আমাদের এখানে যে পরিমাণ জলাভূমি ছিল, জলাভূমি কমে গেছে, ড্রেনগুলো ছোট হয়ে গেছে। তারপরে তো ধরুন, যেই নিম্নাঞ্চলগুলোতে আগে মানুষ কোনোদিন বসবাস করার কথা চিন্তা করতো না, সেইগুলোতে মানুষ বসবাস করতে শুরু করেছে। আমার মনে হয় মোটামুটি এইগুলোই মূল কারণ। আপনার কাছে যাবো যে এই জলবায়ু পরিবর্তন, এই বিষয়টা যদি একটু কিছু বলেন, যে জলবায়ু পরিবর্তনের ফলেই কি এই বন্যা পরিস্থিতি? জলবায়ু পরিবর্তনের আগে আমি একটা জিনিস, আমি ডক্টর বিশেন্দু ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে বলছি, যে বন্যা হওয়া এবং বৃষ্টিপাত হওয়া দুটো কিন্তু দু জিনিস। ভারী বৃষ্টি হলেই বন্যা হতে হবে এমন কোনো কথা নেই, বা বন্যার কারণেই ভারী বৃষ্টিপাত তাও ঠিক না। কারণ এবছর যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা কিন্তু হঠাৎ করে ত্রিপুরার যে প্রথম এমন কোনো ঘটনা নয়। এবং এই বছরেরই কথা যদি বলি, যে আমাদের যে 20, 21, 22 আগস্ট যে 3 দিন বৃষ্টি হয়েছে, এইরকম বৃষ্টি আমাদের আগে আরো অনেক হয়েছে। এবং আরো মজার ঘটনা হচ্ছে, আমরা যদি 24 ঘন্টায় ম্যাক্সিমাম বৃষ্টি যদি ত্রিপুরার যে মূলত আমি যে পরিসংখ্যানটা বলছি, সেটা আমাদের যে ICAR এর যে অবজারভেটরি আছে, সেই অবজারভেটরি যে রেফারেন্স রেখে আমি বলছি, কারণ পুরো স্টেশন ভিত্তিক ডাটা নিয়ে আমি বলছি না।
তো আমাদের লেম্বুছড়াতে গত 30 বছর 35 বছরের ডাটা, মানে আমাদের ইনফরমেশন যদি আমরা দেখি, যে এই বছরে এটা কোনো মানে হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। হ্যাঁ, আর এই বছরের কিন্তু এই বছর আমাদেরটা যেটা একদিনের ম্যাক্সিমাম রেইনফল, যেটা একদিনে 24 ঘন্টায় যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত 2024-এর, সেটাও এই সময়ের নয়। মানে সেই অগাস্ট মাসে কিন্তু আমাদের একদিন যেটা ম্যাক্সিমাম হয়েছিল 210 মিলিমিটারের মতো, কিন্তু আমাদের পরিসংখ্যান বলছে 2024-এর ম্যাক্সিমাম রেইনফল হয়েছে 28 মে। আচ্ছা। হ্যাঁ, এবং সেটা হচ্ছে 234.9 মিলিমিটার। ঠিক আছে। আচ্ছা, আরো মানে মজার ঘটনা হচ্ছে আমাদের এই মানে অবজারভেটরির পরিসংখ্যানে এটা হচ্ছে গত 35 বছরের চতুর্থ হাইয়েস্ট। এটা মানে হাইয়েস্ট নয়, কিন্তু হাইয়েস্ট বৃষ্টিপাত আমাদের এখানে হয়েছিল 2001 সনে, সেটা ছিল 286 মিলিমিটার, এবং সেটা হয়েছিল 6 জুন। ঠিক আছে। তো বিশ্বেন্দুবাবু যেটা বললেন যে আমাদের যে এখানে ভারী বৃষ্টিপাত তার জন্য বন্যা, সেটা হয়তো বা ঠিক নয়। ঠিক আছে, আমাদের এখানে এরকম ভারী বৃষ্টিপাত একদিনে 200-250 মিলিমিটার। ইভেন আমি পরিসংখ্যান দেখছিলাম আজকে এখানে আসার আগে, আমাদের এখানে ইভেন ডিসেম্বর মাসের 7 তারিখ 2021 সালে 109 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইরকম আছে নভেম্বর মাসে, এরকম অনেক ঘটনা আছে। 2016 সালের 6 নভেম্বর 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঠিক আছে, কিন্তু তখন বন্যা পরিস্থিতি হয়নি। বা আমাদের 2007 সালে আমার যতটুকু মনে হয় যে এবার যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো, সেটা মানে বিগত প্রায় 30-35 বছরের মধ্যে, বা আমি যদি বেশি বলে ফেলি, বা 20-25 বছরের মধ্যে এটা হয়নি, বা 30 বছর হয়ে যেতে পারে, হয়নি। কিন্তু 30 বছরের মধ্যে কিন্তু এইরকম ভারী বৃষ্টিপাত ত্রিপুরা রাজ্যে হয়েছে। ঠিক আছে। সুতরাং ভারী বৃষ্টিপাত বন্যার জন্য দায়ী, এটা বোধহয় আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নয়। কারণ আমাদের যদি আমরা দেখি, আমাদের যে টোপোগ্রাফি আছে বা যেভাবে আছে, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের এই ধরনের বৃষ্টিপাতে মানে সহ্য করার মতো রয়েছে। ঠিক আছে। তো সেই আবার এগিয়ে আসতে হয় যে বন্যা পরিস্থিতি, বৃষ্টিপাতটাকে আমাদের ত্রিপুরার যে অ্যাটলিস্ট, এবং এই বছরের যে বৃষ্টিপাতটা, সেই বৃষ্টিপাতটা কিন্তু মানে শুধু যে বন্যা, ভারী বৃষ্টিপাতের জন্য বন্যা, সেটা আমরা বলতে পারি না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বন্যার মানে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত ছাড়া তাহলে আনুষঙ্গিক আর কি কি কারণের জন্য তাহলে মূলত বন্যা? জল যদি বেরোতে না পারে তাহলেই বন্যা। আচ্ছা। আপনি যদি একটা ছোট একটা বালতির মধ্যে, যার বালতির ধারণ ক্ষমতা হচ্ছে 10 মিলিমিটার বা 10 মিলিমিটার, বা ধরুন আমাদের এক গ্লাস হচ্ছে 200 মিলিমিটার, তো একটা গ্লাস নিলেন যেটা 200 মিলিমিটার ধরে, সেটাতে আপনি 225 মিলিমিটার ঢেলে দিন, 25 মিলিমিটার বন্যা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু আগে থেকেই প্লাবিত ছিল, তো সেই কারণে কি হয়তো জলটা নামতে পারেনি, সেই কারণে না। আমাদের এখানেও সেম অবস্থা হচ্ছে। আমাদের যে যতটুকু আমাদের হোল্ডিং ক্যাপাসিটি ছিল, সে আপনার বাঁধের হোল্ডিং হোক বা আমাদের মানে মাটির হোল্ডিং ক্ষমতা হোক, ঠিক আছে, তো প্রত্যেকটাই যদি হোল্ডিং ক্ষমতা যদি কমে যায়, রান অফ বেড়ে যাবে। বৃষ্টি পড়লে পরে সেটা রান অফ হবে, সেই রান অফ গড়িয়ে যেমন ড্রেনে আসবে, ড্রেন থেকে খালে যাবে, খাল থেকে নদীতে যাবে, নদী স্ফীত হবে। এবার যদি নদীর ব্যাড উপরে, যেটা বিশ্বেন্দুবাবু বললেন, ব্যাড যদি উপরে উঠে যায়, হ্যাঁ, তাহলে বাঁধ তো আর উঠছে না, বাঁধ তো তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। এবার নদীর ব্যাড উপরে উঠে যাচ্ছে, তো যে বালতিতে আগে 200 মিলিমিটার বৃষ্টি ধরতো, সেই বাঁধে তো এখন 150 মিলিমিটার ধরে, তো 50 মিলিমিটার বেরিয়ে যাবে, সেটাই বন্যা। আচ্ছা, ওকে। বিশ্বেন্দু স্যার, আপনার কাছে আসবো যে এই যে বন্যা পরিস্থিতি, এটার সঙ্গে কি কোনোভাবে মনুষ্য সৃষ্ট কোনো কারণ কি এটার পেছনে কি থাকতে পারে? আমার মনে হয় যে পুরোটাই মনুষ্য সৃষ্ট। আচ্ছা। কারণ হচ্ছে যে পরিসংখ্যান বিমানবাবু দিলেন, তো এখান থেকে আমরা এটা বুঝলাম যে ত্রিপুরা রাজ্যে এর চাইতে বেশি বৃষ্টি হয়েছে, এবং এর চাইতে আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়েও ত্রিপুরা গেছে। যেমন 1993 সালের যে ফ্লাড, 2001 সালের ফ্লাড, 2004 সালের ফ্লাড, 2007 সালের ফ্লাড, এগুলোতে কন্টিনিউয়াস 3 দিন বৃষ্টি হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এইরকম প্লাবন হয়নি। তো মানুষের অ্যাক্টিভিটি তো মূল দায়ী। কারণ হচ্ছে মানুষ নিচু জমিগুলো ভরাট করে নিয়েছে,
হুম নদীর তট উপরে উঠে গেছে। হুম একবার আমরা যেটা বলা হচ্ছিল বারবার যে আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে আমরা ডেভেলপ করেছি, আসলে কি আমরা ডেভেলপ করেছি কিনা তা নিয়েও এখন প্রশ্ন তৈরি হয়েছে। হুম দেখা গেছে যেই অঞ্চলগুলোতে কোনোদিন জল উঠতো না সেই অঞ্চলেও জল উঠেছে, এবং সেটা পুরোটাই ফ্ল্যাশ ফ্লাড যেটাকে বলা হয়, জমানো জলের বর্ষা। মানে এখানে যে বন্যার জল, নদীর জল ঢুকেছে এরকম নয়, জমা যাওয়া জল আটকে গেছে। হুম। আগে হয়তো 1 ঘন্টা থাকতো, এবার দেখা গেছে 24 ঘন্টা আছে। কারণ হচ্ছে এই যে জলটা যখন, উনি যেটা বললেন খুব সুন্দর উদাহরণ দিলেন, যে যেটা আমার 200 মিলিমিটারের বালতি, হুম। আমি সেখানে যদি 225 মিলিমিটার ঢালি, তাহলে 25 মিলিমিটার তো বেরিয়ে যাবে। এটা বেরিয়ে যাবে কোথায়? গড়িয়ে পড়বে। তাই হয়েছে। তো আমাদের যে হোল্ডিং ক্যাপাসিটি তার চাইতে বেশি জল আমরা পেয়ে গেছি, বর্ষার জল। আর আরেকটা তথ্য বলছে যে হঠাৎ করে যে বর্ষাটা হয়েছে এটার ওয়ার্নিং আগে থেকেই ছিল, কিন্তু মুশকিলটা হয়েছিল এই যে এরকম ওয়ার্নিং আমরা হিট ওয়েভের ওয়ার্নিং ছিল এপ্রিল মাসে, আপনি যদি খেয়াল করেন খুব সম্ভবত 13 থেকে 17 এপ্রিল এরকম কোনো একটা সময় 4 দিনের জন্য হিট ওয়ার্নিং দিয়েছিল, যে মানুষ যাতে ঘর থেকে না বের হয়, স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়, এসব অনেক ওয়ার্নিং ছিল। কিছু মানুষ শুনেছে, কিছু শুনেনি। আমরা দেখেছি মানুষের মধ্যে এই ব্যাপারটা। আর এছাড়া ধরুন আপনি যদি উপকূলীয় এলাকার কথা বলেন, উড়িষ্যা বা পশ্চিম বাংলার উপকূলে যখন এরকম ওয়ার্নিং দেওয়া হয়, মানুষ সেটাকে পারসিভ করে, মানুষ এটাকে সিরিয়াসলি নেয়। কারণ মানুষ এটাকে ভুক্তভোগী, মানুষ জানে যে এই ওয়ার্নিং আমি ফলো না করলে আমার জীবন জীবিকা বিপন্ন হবে। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা এরকম নয়। আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলের লোক, আমাদের কাছে এই ওয়ার্নিংটাকে আমরা ততটা গুরুত্ব দেইনি। এটা ঘটনা 18 তারিখে ওয়ার্নিং ইস্যু হয়েছিল, রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল। ICR এর যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল সেটাতে তাই ছিল, IMDও ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু ওয়ার্নিংটা আমরা সেভাবে নিতে পারিনি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যানাউন্সমেন্ট করেছিল, কিন্তু যারা এলাকার লোক এরা হয়তো সেটাকে শুনেননি। এদেরকে বলা হয়েছিল যে আপনারা নিরাপদ স্থানে চলে যান, কেউ চায়নি। এই কারণে এই ঘটনাটা ঘটেছে। আর সেখানে আমি আরেকটু জাস্ট অ্যাড করছি, তাহলে মানে এই প্রসঙ্গটা যাওয়ার আগে আমি অ্যাকচুয়ালি আমাদের কাছে যে পরিসংখ্যানটা, মানে আমাদের কাছে যে ডাটা সেট আছে সেটাকে আমি দুভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য, কারণ এই সমস্ত ঘটনাগুলো মানে কোনো একটা তার কোনো মানে পার্মানেন্ট কোনো মানে নেচার হচ্ছে না, মানে ধরুন না 3 বছর পর পর হয়ে যাচ্ছে এইরকম না, হয়তো বা দেখা যাচ্ছে অনেকবার 1 বছর পরে হচ্ছে, কোনো বছর 2 বছরে পরে হচ্ছে। তো আমি জাস্ট করছিলাম যে পুরো টেনিউরটাকে দুভাগে ভাগ করেছিলাম। এখান থেকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস উঠে আসছে। সাধারণত আমাদের এখানে যেটা ফ্লাড হচ্ছে, সেই ফ্লাডটা কিন্তু সারা বছরে, যেমন আমাদের এখানে শুধুমাত্র 1 মাসে, সে ধরুন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটা হচ্ছে আমাদের মনসুন মান্থ। এর যে কোনো একটা মাস উঠিয়ে নিন, এখানে যা বৃষ্টি হয় পুরো জয়সলমীর সারা বছরের বৃষ্টিপাত সেটা, অথবা তার থেকেও কম হয়। ঠিক আছে, তো আমাদের এখানে এই ধরনের বৃষ্টিপাতকে ধারণ ক্ষমতা আমাদের মাটিতে আছে। কিন্তু যে জিনিসটা আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের এখানে বন্যা যেটা হচ্ছে মূলত হচ্ছে, যেটা উনি বলে একটু জাস্ট ছুঁয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা ফ্লাড। আমাদের এখানে কিছু গত বছর আপনি জানেন যে শিলচরে বন্যা হয়েছিল। সেই বন্যার জল বৃষ্টি থেমে যাওয়ার পরও প্রায় 10-15 দিন লেগেছে সেই জল সরতে, সেটা ফ্লাড নয়। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে 20, 21, 22 বৃষ্টি হয়েছে, 25-26 তারিখ পর্যন্ত মোটামুটি 90% এলাকা থেকে জল নেমে গেছে। দ্যাট মিনস আমাদেরটা হচ্ছে ফ্লাড হয় সাধারণত কোনো এক্সট্রিম ইভেন্ট থেকে, হঠাৎ করে কোথাও কোনো একটা বৃষ্টি হয়ে গেল। যেমন আমরা এই নর্থ ইন্ডিয়া গুলিতে আমরা দেখি, যেটা হচ্ছে আপনার ক্লাউড বাস্ট যেটাকে বলে, ঠিক আছে, হঠাৎ করে এক জায়গাতে অনেকগুলি ক্লাউড জমা হয়ে গেল, সেখান থেকে একই সঙ্গে মানে মানে কিছুক্ষণের মধ্যে প্রচুর বৃষ্টি হয়ে গেল। তো আমাদের এখানে এই ধরনের বৃষ্টি হয়। ঠিক আছে, সেই বৃষ্টিটা আমাদের এখানে সাধারণত মূলত সেটা ফ্লাড করে। আরো ইন্টারেস্টিং খবর হচ্ছে, আমরা যদি আমার যে ডাটা সেটটা আছে সেটাকে যদি আলাদা আলাদা ভাগ করি, সেই এক্সট্রিম ইভেন্টটাও কিন্তু আমাদের কমছে। আমি 2007 আগে পর্যন্ত একটা রাখলাম, আর 7 পরে পর্যন্ত আমি 3টা পরিসংখ্যান শুধু দর্শকদের বোঝার জন্য বলছি। 7 আগ পর্যন্ত আমাদের এই ধরনের এক্সট্রিম ইভেন্ট, সাধারণত একদিনে যদি 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তাদেরকে আমরা এক্সট্রিম ইভেন্ট বলি। সেই এক্সট্রিম ইভেন্টের পরিমাণ ছিল 2007 অবধি 42, আর 2007 থেকে 2024 পর্যন্ত সেটা এসছে 37।
তার মানে কমে গেছে। কমে গেছে। হুম। এবার আমি আগস্ট অবধি নিলাম, যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সেটা কি, সেটা হচ্ছে 36 2007-এর আগ পর্যন্ত, আর 7-এর পরে সেটা হচ্ছে 30। আচ্ছা। এবার শুধুমাত্র আগস্ট মাস নিলাম, যেহেতু আমাদের কনসার্ন বন্যা নিয়ে, হুম, হুম। তো আমি শুধু আগস্ট মাসেরটা নিলাম। আগস্ট মাসে দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে 2007 পর্যন্ত 16, হুম। আর এখানেও 16। ঠিক আছে, এইবার আমি একটু আগস্টের পরবর্তী জায়গাটা যাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য হুম। যে আমাদের আগামী দিনগুলিতে এই বছর কি সম্ভাবনা আছে। সেপ্টেম্বর টু ডিসেম্বর আমাদের সাধারণত 6টার মতো এরকম ইভেন্ট হয়, যেটা এখন বেড়ে হয়ে গেছে 7টা। ঠিক আছে, ওই যে বললাম হুম। আমাদের এখন 2000, এটা সাধারণত 2012-র পর থেকে দেখা যাচ্ছে হুম। আমাদের নভেম্বর ডিসেম্বর মাসে সিঙ্গেল ডেতে মোর দেন 100 মিলিমিটার বৃষ্টি আমরা পাচ্ছি। আচ্ছা। ঠিক আছে, তো এই ফ্লাডগুলো আছে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং, আমাদের রেইনফল চেঞ্জ হচ্ছে, কিন্তু সব এর থেকে বেশি চেঞ্জ হচ্ছে রেইনি ডেজ কমে যাচ্ছে। আচ্ছা। তার মানে কি ফ্লাডের সংখ্যা আরো বেড়ে যাবে। ওকে। এখন ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য, আপনি যেটা বললেন উনি যে রেনি ডেজ কমে যাওয়া মানে হচ্ছে বৃষ্টি আগে 10 দিনে যে বৃষ্টি হতো হুম। এখন সেটা 7 দিনে সেই বৃষ্টি হয়। আচ্ছা। তো ফ্ল্যাশ ফ্লাড হবে, কারণ হচ্ছে যেই বৃষ্টিটা 10 দিনের ডিস্ট্রিবিউশন হতো সেটা এখন 7 দিনে হয়। এবং একটা খুশির কথা হচ্ছে এটাই, এই যে হুম। মানে সেপ্টেম্বর টু ডিসেম্বর, যেটাকে আমরা শীতকাল বলে থাকি, হুম, হুম। শীতকালে যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা কি করে মাটির তস বাড়িয়ে দেয়, এটা উনি এগ্রিকালচারের লোক, উনি ভালো বুঝেন। হুম, হুম। ওটা আমাদের পক্ষে কিন্তু কৃষি ক্ষেত্রে ভালোই। এটা আচ্ছা। এটা কিছু খারাপ আছে, কিন্তু হ্যাঁ। আদারওয়াইজ ইট ইজ গুড। মাটির তস বাড়ে, মাটির শুকাভাব চলে যায়, হুম, হুম। মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের যদি রেইনি ডেজটা কমে যায়, হুম। তাহলে এক্সট্রিম ইভেন্টগুলো যেগুলো উনি বললেন, এক্সট্রিম ইভেন্ট মানে এক্সট্রিম মনসুন ইভেন্ট। হুম। এক্সট্রিম ইভেন্ট শীতের সময়ও হয়, হুম, হুম। কিন্তু এটা হচ্ছে এক্সট্রিম মনসুন ইভেন্ট, এটা বাড়তেও পারে। আচ্ছা, এবং এটা বাড়লে ক্ষতিগ্রস্ত একটা ক্ষতিগ্রস্ত মানে এই যে হঠাৎ করে ফ্লাড হয়ে গেলে ইনান্ডেশন হবে, প্লাবন হবে। যেটা উনি বলছিলেন, তখন যদি আমাদের ধারণ ক্ষমতাই কমে যায়, হ্যাঁ। রানঅফ বেড়ে যাবে, রানঅফ বাড়বে। এবং রানঅফটা কোথায় যায়? আমাদের মূলত বাংলাদেশের সঙ্গে আমাদের যারা সীমানা আছে, হুম। এর বেশিরভাগ অংশ মেঘালয় এবং ত্রিপুরা, কিছুটা অংশ আসামে, মিজোরামের অল্প একটু অংশ আছে। আমাদের যে রানঅফ যেটা হয়, জল গড়িয়ে যেটা যায়, হুম। আমাদের রানঅফটা হয় কিন্তু বাংলাদেশে। আচ্ছা। কিন্তু এখন এই সময়টাতে বাংলাদেশেই প্লাবন হয়ে গেছে, হুম। তো আমাদের রানঅফ কোথায় যাবে? আর এটাকে যেভাবে বলা হচ্ছে যে হঠাৎ করে বাঁধ ছেড়ে দিয়েছে, হঠাৎ করে বৃষ্টি হয়েছে, পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি এটার সঙ্গে কোনোভাবেই একমত নই। এবং আমার মনে হয় যে বা যারাই এই কথাগুলো বলছেন তাদের একটু তথ্য নিয়ে বলা উচিত। কারণ এগুলো থেকে কি হয়, এগুলো থেকে মিসকনসেপশন ডেভেলপ করে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং এই কাজটা কিন্তু আমাদের কারোরই করা উচিত নয়, না জেনে বা অল্প জেনে এগুলো বলা উচিত নয়। যে ক্লাউড ব্লাস্টের কথা যে গল্প উনি বললেন, অনেকে একটা কথা এখন ছড়িয়ে গেছে গত 2 দিন ধরে, যে ত্রিপুরায় নাকি ক্লাউড ব্লাস্ট হয়েছে। ক্লাউড ব্লাস্টটা কখন হয়? ক্লাউড ব্লাস্ট হয় তখন যখন পার্টিকুলার একটা অঞ্চলে 5 কিলোমিটার এলাকা বা 10 কিলোমিটার এলাকার মধ্যে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি, যেটা উত্তরাখণ্ডে আমরা দেখেছি, জম্মু এন্ড কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। তো আমাদের এটা হয়নি, আমরা দেখেছি 8টা ডিস্ট্রিক্টে অলমোস্ট সেই মানে 100 মিলিমিটার প্লাস বৃষ্টি হয়েছে। মোর দেন 200 ইভেন না মানে 100 তো রেঞ্জটা আমি যদি ধরি, মানে মিনিমাম লিমিট 100 এবং ম্যাক্সিমাম লিমিট মোর দেন 200, 233 আই থিংক। কি মানে ম্যাক্সিমাম রেইনফল না, মোর দেন 373 বগাফাট 300। তো 100 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে, স্প্রেডিং ওভার 10,400 স্কয়ার কিলোমিটার এরিয়াতে। তো এটাকে আপনি কি করে মেঘ ভাঙা বলবেন? এটাকে মেঘ ভাঙা তো না। এটা তো মেঘ ভাঙা যদি এটা 5 কিলোমিটার 10 কিলোমিটার বা ছোট্ট একটা টাউনে বৃষ্টি হয়ে গেল, এটা ছিল এরকম। এখন আমাদের যে সমস্যা হয়েছে, আমরা মূল সমস্যা থেকে সরে যাচ্ছি। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের যে অ্যাপ্রোচটা নেওয়া উচিত, আমরা পোস্ট ডিজাস্টার, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, কিছু করার নেই, হয়ে গেল। ভবিষ্যতের জন্য যেটা আমাদের করা উচিত, নতুন করে পার্ক তৈরি না করে, নতুন করে এই বিনোদনের ব্যবস্থা না করে, আমাদের এখনই উচিত একটা প্রজেক্ট আন্ডারটেক করা, যাতে আমরা আমাদের ভূপৃষ্ঠের জল ধারণ ক্ষমতা বাড়াতে পারি। এর প্রথম পদক্ষেপ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়াকে ট্রিট করা।
ক্যাচমেন্ট এরিয়া মানে হচ্ছে আমাদের যে নদীর অববাহিকা অঞ্চল, এই অঞ্চল থেকে মাটি খসে যাচ্ছে, সিল্টেশন হচ্ছে। আমরা বালুর ঘাট দিচ্ছি, পারমিট দিচ্ছি বালুর ঘাট করার জন্য। বালু কোথা থেকে উঠছে কেউ দেখে না। বালু চলে আসছে নদীর যে পার থেকে বালু নিয়ে যাচ্ছে। তো নদীর এমনিতে আমাদের লুজ সয়েল, এবার নদীর পাড়টা যখন কাটছে তখন সামান্য বৃষ্টিতে এটা আবার ভাঙছে, ফসল নষ্ট হচ্ছে। এখানে আরেকটা জিনিস আছে, বালি যেটা কালেকশন করা হচ্ছে সেটা ডাউনস্ট্রিম থেকে কালেকশন, আপস্ট্রিমে নেই। তো আপস্ট্রিমটা ফিল্ট্রেশন মানে আপস্ট্রিমে যদি করা হতো তাহলে আপস্ট্রিমে কিছু জল ধরতো, তারপরে আস্তে আস্তে নিচে আসতো। আরো মজার ঘটনা হচ্ছে এবার কোন নদীগুলি বন্যা সৃষ্টি করেছে? ফেনী, গোমতী, তাদের কোথায়, উৎসস্থল কোথায়? আমাদের সরি ফেনী না, মুহুরী। না, ফেনীতে হয়েছে, ফেনী, মুহুরী, গোমতী এবং হাওড়া। তো এবং এদের উৎসস্থল ত্রিপুরা, এবং সেই আপস্ট্রিমের মধ্যে আমাদের কোনো নেই, সিলটেশন করার প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই। এই যে চেক ড্যামের গল্প হয়েছিল অনেক, চেক ড্যাম বানানো হবে, কিন্তু চেক ড্যাম দিয়ে আপনি সিলটেশন বন্ধ করা যায় না। এগুলো যাদের মস্তিষ্ক প্রসূত, এদের কেন এটা করেছেন আমি জানি না। এটা সিম্পলেস্ট সলিউশন ছিল এটাকে এক্সকাভেট করা আপস্ট্রিমকে, যাতে জলটা ওখানে কিছু দাঁড়ায়, তারপরে ধীরে ধীরে নামে। আগে কি হতো, আগে যে ঘটনাটা ঘটতো, পাহাড়ে বৃষ্টি হওয়ার 3 দিন পরে সমতলে জল নামতো, ততদিনে সমতলে রোদ আসতো, একসঙ্গে বৃষ্টি হলো, পাহাড়ের জল নামতে সময় লাগতো, ধীরে ধীরে নামতো, ততক্ষণে এইদিকে আর বৃষ্টি বন্ধ হয়ে যেত। স্বাভাবিক কারণে ফ্লাডের ইন্টেন্সিটিটা কমে যেত, ফ্লাড হতো কিন্তু ইন্টেন্সিটিটা কম হতো। এখন ঠিক উল্টা, সামান্য বৃষ্টি হবে 1 ঘন্টার মধ্যে সব জল নেমে যায়। তার মানে কি আপস্ট্রিম উঁচু হয়ে গেছেন, ডাউনস্ট্রিম থেকে বালু কালেকশন করুন, যাই হয়েছে সব ডাউনস্ট্রিমে হচ্ছে, জল সব নিচে চলে আসছে। এতে আরেকটা সমস্যা হচ্ছে, শুকা মরশুমে আমাদের জলের উৎস কি? নদী মূলত, আর গ্রাউন্ড ওয়াটার এখন নেওয়া হচ্ছে। তো গ্রাউন্ড ওয়াটার নেওয়া হচ্ছে, সে গ্রাউন্ড ওয়াটারকে আমরা এটা নিয়ে অন্য কথা, এটার জন্য অন্য নিয়ম কানুন আছে, অন্য কিছু আছে। তো আমরা নদীর জলের কথা যদি বলি, ভূপৃষ্ঠস্থ জলের কথা, শুকা মরশুমে জল থাকে না, নদী শুকিয়ে যায়। কারণ জল ধরে রাখার যে ক্ষমতা, জল ধরে রাখার যে ব্যবস্থা, সেটা আমরা নদীতে করতে পারিনি। নদীতে যদি ডাউনস্ট্রিমেই যদি আমরা যেটা করেছি সেটা যদি এলোপাথারি না করে, আমি যদি ওটাকে পার্টিকুলার একটা ডায়ামিটার করে আমি এটাকে মাটিটা তুলতাম, জলটা এখানে থাকতো। আমি যদি এটার মধ্যে রেগুলেশন চালু করতে পারতাম, যে আপনি আপস্ট্রিম থেকে মাটি তুলবেন, তুলে নিচের দিকে আসবেন, কিভাবে আমি এটাকে ম্যানেজ করব। আমাদের আমাদের এখানে প্রচুর হয়। বাঁশ গাছ হচ্ছে ভূমিক্ষয় রোধের একটা বড় উপকরণ, যেটা এটা মাটি ধরে রাখে, মাটি ভূমিক্ষয় রোধ করে। ভূমিক্ষয় যদি রোধ হয় তাহলে নদীতে এই পলির ভাগ মানে মাটি বিজবার উঠে যাওয়ার ঘটনাটা ঘটতো না। কিন্তু আমরা এই জায়গাতে যাচ্ছি না, আমরা সবাই বলছি ডিজাস্টার হয়ে গেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হয়ে গেছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ হয়েছে, হয়তো হয়েছে, এটা হয়েছে কি হয়নি সেটা গবেষণার বিষয়। এটা জলবায়ু হচ্ছে আমাদের দৈনিক আবহাওয়ার দৈনিক আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য। জলবায়ুটা 35 বছরের একটা গড় আবহাওয়ার হিসেব। তার পরিবর্তন যদি দেখতে হয় তাহলে আপনাকে আরো 100 বছর পেছনে যেতে হবে, তারপরে তাকে ক্যালকুলেশন করে আসতে হবে আমি কোনটাকে দেখছি। প্রেসিপিটেশন যদি আমি দেখি, এখানে একটু দাঁড় করাচ্ছি, যেহেতু জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা আসলো এবং 35 বছরের গড় আপনারা চাইছেন, তো সেই একটা পরিসংখ্যান আমি এনেছি। সেই পরিসংখ্যানটা কিন্তু সুখদায়ক। আচ্ছা, সুখদায়ক এর জন্য যে আমাদের বৃষ্টি নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হবে না। আচ্ছা, হ্যাঁ, আমি যে জিনিসটা যেটা আমাদের রিসার্চ থেকে বেরিয়ে এসছে, আপনার টোটাল যে রেইনফলটা আছে আমাদের সারা মানে বছরে যে বৃষ্টিপাত হচ্ছে, সেটাকে আমি যেটা বলছিলাম আমার গল্পটা 2007-এর এদিক সেদিক করে আমরা 15 বছর ভাগ করে যেটা দেখেছি, আমাদের এখন যে নর্মাল বৃষ্টি হচ্ছে 2320 মিলিমিটারের মতো। ঠিক আছে, 2007 পর্যন্ত সেটা ছিল ইনক্রিজিং ট্রেন্ড বাই 6%, মানে প্রায় 6% সেটা বেশি ছিল। 2007 থেকে 2023-24 অব্দি আমরা যদি সেই পরিসংখ্যানটা নিই, সেটা কিন্তু মানে এই সময়টাতে গড় বৃষ্টিপাত কমেছে প্রায় 6%। সেই যদি আমি শুধুমাত্র আগস্ট মাস অব্দি নেই, আগে যেমন এই সময়টাতে
নর্মাল বৃষ্টির থেকে প্রায় 6% বেশি ছিল। 2007 থেকে আজকে অবধি এই বৃষ্টিপাতটা কমেছে, গড় বৃষ্টিপাত কমেছে প্রায় 7%। আচ্ছা। ঠিক আছে, সেম অগাস্ট মাসের যদি দেখি, মানে অগাস্ট মাসের গত 15 বছর যদি আমি দেখি, সেটা আগের 15 বছরের গড় বৃষ্টিপাত থেকে প্রায় 4% কমেছে। আচ্ছা। ঠিক আছে, এবং আগামী দিনগুলি যেটা বলছি সেপ্টেম্বর টু ডিসেম্বরে যদি ধরে নিই, সেখানে যে আগে যেটা ছিল 5% বেশি, সেটা গত 15 বছরে প্রায় 5% কমে গেছে। আচ্ছা। ঠিক আছে, তো মূলত কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের বৃষ্টিপাতটা কমছে। সুতরাং বৃষ্টিপাতকে যে আমরা বলবো যে বৃষ্টিপাত হচ্ছে আমাদের বন্যার কারণ, ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জের জন্য বৃষ্টি হচ্ছে কথাটা এরকম নয়। মানে বর্ষাকে কোনো প্যারামিটার ধরে ক্লাইমেট চেঞ্জকে হিসাব করা ঠিক হবে না। এবং মূল কথাটা হচ্ছে এটা। 30 বছরে আমরা দেখেছি যে ট্রেন্ড দেখাচ্ছে, সেই ট্রেন্ড হচ্ছে প্রতি বছর আমাদের প্রায় 10 মিলিমিটার করে বৃষ্টিপাত কমছে। সেই ট্রেন্ডের দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, যদি বৃষ্টিপাত 10 মিলিমিটার করে প্রতি বছর গড়ে কমে, সেক্ষেত্রে কি মানে কৃষিকাজ বা অন্যান্য ক্ষেত্রে কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে কৃষকদের? দেখুন, আমরা কি চাষ করি? ধান করি, মূলত খারিফ মরশুমে ধান করি, কিছু বড় মরশুমে আমাদের যেখানে জলসেচের সুবিধা আছে সেখানে বড় করি। ঠিক আছে, এবং আউশও করি। এই তিনটে মূলত হয়। আমাদের এই বৃষ্টিপাতটা আমাদের যখন মানে মূল ধানের সময়, তখন যদি এই বৃষ্টিপাতটা তার থেকে যদি 60%, 70%, মানে 30% যদি কমে যায় এবং 70% যদি হয়, সেটাও আমাদের চাষের পক্ষে যথেষ্ট, প্রোভাইডেড সেটা আমাদের যখন আমাদের ধানটার প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে যদি বৃষ্টিপাতটা হয়, আমাদের এতটা প্রয়োজন হয় না। ঠিক আছে, সুতরাং বৃষ্টিপাতের জন্য আমরা এখনো কমফোর্টেবল পজিশনে আছি ধান করার জন্য। কিন্তু আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে বারবার ঘুরে আসছে সেই এক্সট্রিম ইভেন্ট। ঠিক আছে, যেমন আমি বলছিলাম ডিসেম্বর মাসে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই ডিসেম্বর মাসের বৃষ্টিটা উনি যেটা বললেন ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য, যে আমাদের সেই সময়টা একটা লিন সিজন, প্রচুর পরিমাণে সয়েল ময়েশ্চারের একটা স্ট্রেস থাকে জমিতে। এই বৃষ্টিটা অবশ্যই আমাদের স্ট্রেস মেটাবে, আমাদের সয়েল ময়েশ্চার বাড়বে। কিন্তু সেই সময় আমাদের কি ফসল থাকে? সবজি। যে সবজি এত বৃষ্টি ধরতে পারে না। গত বছরও 2022 সালে এই ডিসেম্বর মাসের বৃষ্টিতে আমাদের সবজির প্রচুর ক্ষতি হয়েছিল। সেই আমাদের এই ধানের ডিসেম্বর মাসে আমাদের যে বড় ধান লাগানো হয়, সেটা সেই সময় হয়তো বা শীষ বেরোবার সময় আসে। এখন তখন মোটামুটি ধানের মাথাটা কিন্তু তুলনামূলক ভারী থাকে। তখন যদি এই ধরনের বৃষ্টি হয়, সেটা লজিং হয়ে যায়, সেটা খারাপ হয়ে পড়ে যায়, এবং সেটা যদি জলের সাথে কন্ট্যাক্ট হয়ে যায়, পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমাদের এখানে ভুট্টা খুব ভালো হতো, এক সময় মাসকালাই খুব ভালো হতো, আমাদের এখানে সরিষা হতো। কিন্তু এখন এই সমস্ত লিন সিজনগুলিতে এই সবজিগুলি লাগানো, এই ফসলগুলি লাগানো খুব চ্যালেঞ্জিং। একমাত্র কারণ হচ্ছে এক্সট্রিম ইভেন্ট। এবার তার জন্য আবার ঘুরে ফিরিয়ে সেই একই কথা, কারণ আগে আমার মাটির ধারণ ক্ষমতা ছিল বেশি, সে আমার ধরুন 50-60 মিলিমিটার বৃষ্টিপাত সে পার্কুলেট করে সেটা নিচে দিয়ে দিত বা ফ্লো হয়ে সেটা বেরিয়ে যেত। এখন সেটা নেই, এখন ফিল্ট্রেশন আসছে, এখন ফিল্ট্রেশন হচ্ছে। সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে একই কথাতে আমাদের বারবার যেতে হচ্ছে। মানে ক্লাইমেট তার একটু চেঞ্জ আমরা বলতে পারছি না, কারণ ক্লাইমেট এটা বরাবরই চেঞ্জ হয়। আমরা তখনই চেঞ্জ বলবো যখন এটা একটা স্থায়ী রূপ নেবে। ঠিক আছে, তো এখনো একদম থাম রুলস করে আমরা বলে দিলাম যে ক্লাইমেট চেঞ্জ, সেটা হচ্ছে না। কিন্তু প্রকৃতির সঙ্গে আমরা মিলিয়ে চলতে পারলে এই সমস্ত বন্যা টন্যাকে আমরা অ্যাভয়েড করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলছিলাম আজকের অভিমুখ অনুষ্ঠানে, আমাদের সঙ্গে ছিলেন ধীমান স্যার এবং বিশ্বেন্দু স্যার। এবং যেমনটা আমরা দেখেছি যে গত সপ্তাহেতেই গোটা রাজ্যে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে যেমনটা অধিকাংশ ক্ষেত্রে বলা হচ্ছিল যে এটা একটা ক্লাইমেট চেঞ্জের এফেক্ট বা অতিরিক্ত বৃষ্টির এফেক্ট, তেমনটা কিন্তু নয়। অন্তত আমাদের যে দুজন এক্সপার্ট আজকে ছিলেন তারা কিন্তু তেমনটাই আমাদেরকে জানালেন। এটা একটা এক্সট্রিম ইভেন্ট এবং সেই কারণেই এই বৃষ্টি এবং এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তখন আপনাদের সঙ্গে ছিলাম আমি সহেলি, এবং আপনারা দেখছিলেন আজকের অভিমুখ।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।